টেস্ট পরীক্ষায় যে অঙ্কগুলো না দেখে গেলে আফসোস করতে হবে তোমাদেরকে এক্সাম হলে, সেই অঙ্কগুলোকে নিয়েই আমরা টু দ্য পয়েন্টে আলোচনা করব আমাদের আজকের এই সাজেশন ক্লাসে। ম্যাক্সিমাম কলেজেরই আমাদের টেস্ট পরীক্ষা শুরু হয়ে গেছে এবং দ্বিতীয় পত্রের উপরেই আমাদের ম্যাক্সিমাম কলেজের এই টেস্ট পরীক্ষা হবে। সো আমরা এই ভিডিওতে আলোচনা করব আমাদের উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের অধ্যায়গুলোকে নিয়ে, যে এই কোন কোন অধ্যায় থেকে কোন অঙ্কগুলো আমাদের করতে হবে এবং শেষ মুহূর্তে আসলে কোন অঙ্কগুলো অবশ্যই আমাদেরকে দেখে যেতে হবে। প্রথমে বলে নেই, আমাদের এই ভিডিওতে এইটায় আমরা প্রত্যেকটা বইয়ের প্রত্যেকটা অধ্যায়ের সকল প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব না, কিন্তু তুমি যখন এক্সাম হলে বসবা এবং যেই প্রশ্নটা প্রথমেই তুমি দেখতে পারবা সেই ধরনের প্রশ্নগুলোই আমরা আলোচনা করব আমাদের এই ভিডিওতে। সো চলো শুরু করে দেই আমাদের উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের যে অধ্যায়গুলো রয়েছে সেই অধ্যায়গুলোর সাজেশন। সো চলো শুরু করি। সো প্রথমেই আমাদের রয়েছে হচ্ছে বাস্তব সংখ্যা ও অসমতা। সো এই অধ্যায়টা অনেক ছোট্ট একটা অধ্যায়, তুলনামূলক অনেক কম টপিক রয়েছে। তার এর মধ্যে যে টপিকগুলো তোমাকে অবশ্যই পড়ে যেতে হবে সেটা হচ্ছে প্রথমত পরম মান যুক্ত অসমতার সমাধান করা। ক মার্কের জন্য এই প্রশ্ন আসার চান্স অনেক বেশি। আমি প্রত্যেকটাই আলোচনা করব কোনটা কতটা ইম্পর্টেন্ট। সো এটা একটা 3 স্টার টাইপ। পরম মান চিহ্নের সাহায্যে প্রকাশ করো। যদি তোমাদের টেস্ট পরীক্ষায় এই চ্যাপ্টার থেকে প্রশ্ন আসে তাহলে এইটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টাইপ, ওয়ান অফ দ্য মোস্ট, অর্থাৎ সবচেয়ে ইম্পর্টেন্ট, যেটা 7 স্টার প্রবলেম। অসমতার প্রমাণ, সো এইটা অবশ্যই আসবে, অবশ্যই আসবে 4 মার্কের জন্য এই টাইপের প্রশ্ন, এই ধরনের প্রশ্ন আসবে। তোমরা অবশ্যই এরকম একটা দুইটা প্রশ্ন সলভ করে যাবা। সমাধান সেট এবং সংখ্যা রেখার মাধ্যমে প্রকাশ করো, এইটা 5 স্টার। এরপরে আমাদের বৃহত্তম নিম্নসীমা ক্ষুদ্রসীমা, এগুলো আমাদের আসতে পারে আমাদের ক মার্কের জন্য, অর্থাৎ 2 মার্কের জন্য, অথবা এমসিকিউতে আসতে পারে। এবং লাস্ট অফ অল প্রমাণ করো, যে এই ধরনের কিছু প্রমাণ আছে আমাদের বাস্তব সংখ্যা অধ্যায়ের, সো এগুলো ক মার্কের জন্য আসতে পারে। সো আমরা যদি আলোচনা করি যে বাস্তব সংখ্যা ও অসমতা, এই অধ্যায়টা তুলনামূলক ছোট একটা অধ্যায় এবং এই ছোট অধ্যায় অনেক বেশি নাই। সো সবচেয়ে বেশি যে জায়গাগুলো থেকে আসে সেটা হচ্ছে পরম মান চিহ্ন বিশিষ্ট অসমতার যে প্রমাণ আছে বা সংখ্যা রেখায় যে প্রকাশ আছে, এগুলো থেকে আমাদের মোটামুটি বেশি প্রশ্ন আসে। সো তোমার যদি মানে অল্প সময়ে একটা অধ্যায় ক্যাপচার করতে হয় তাহলে তোমরা এই অধ্যায়টাকে অবশ্যই টার্গেট করতে পারো। সো চলে যাই পরের অধ্যায়ে। সো পরে আমরা যে অধ্যায়টা দেখব সেটা হচ্ছে বহুপদী ও বহুপদী সমীকরণ। সো এই অধ্যায়টা তুলনামূলক আমাদের হাতের নাগালের একটা অধ্যায়, সহজ একটা অধ্যায়, অনেক বড় না। সো এই অধ্যায়ে কিছু হিট প্রবলেম আছে যেগুলো বলা যায় যে এগুলোর বাইরে আসলে প্রশ্ন আসে না। সো প্রথম যে প্রশ্নটি, এত সমীকরণের একটা মূল দেওয়া আছে, অপর মূলগুলো বের করতে বলছে। একটা ত্রিঘাত সমীকরণ দিয়ে আমাদের একটা বাস্তব মূল দিছে, অথবা একটা অবাস্তব মূলও দিতে পারে, 1 + 2i এরকমও দিতে পারে, এবং মূলগুলো নির্ণয় করতে পারো। এইটা হচ্ছে 3 স্টার। দেখাও যে a = b হলে ক মার্কের জন্য এই প্রশ্নটার থেকে বেশি ইম্পর্টেন্ট কোনো প্রশ্ন নাই। ঠিক আছে, লাস্ট ইয়ার ম্যাক্সিমাম বোর্ডে ক মার্কে এই প্রশ্নটা আসছে। সো এইটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ক মার্কের জন্য। তারপরে যদি এত সমীকরণের মূল দুইটির অনুপাত দেওয়া আছে, সো এইটা মোটামুটি একটা ইম্পর্টেন্ট একটা অঙ্ক, সহজ একটা অঙ্ক। ঠিক আছে, সর্বোচ্চ সর্বনিম্ন মান ক মার্ক এবং এমসিকিউ এর জন্য আসার মতো একটা টাইপ, এগুলো খুবই সহজ। এত সমীকরণের মূল দ্বয়ের অনুপাত, এটা খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক, খুবই সহজ একটা অঙ্ক। সো এইটাও আমাদের ইম্পর্টেন্ট একটা 5 স্টার। এত সমীকরণের একটি মূল অপরটির বর্গ হলে পি এর মান বের করো। সো তোমরা ম্যাক্সিমাম কলেজে, মানে অনেক কলেজে এইটা তোমরা কমন পাবা। ইভেন এইচএসসি পরীক্ষায়, যে আমাদের 9টা 10টা বোর্ডের ভিতরে মিনিমাম 2-3টা বোর্ডে এই প্রশ্নটা আসবে, নিঃসন্দেহে আসবে, খুবই গুরুত্বপূর্ণ। ইভেন এই বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের রিটেন পরীক্ষায় এটা আসছিল কিন্তু। সো খুবই গুরুত্বপূর্ণ, এইটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট। ওকে, তারপরে যদি এত এবং এত সমীকরণে একটি সাধারণ মূল থাকে, সাধারণ মূলের প্রশ্ন থেকে প্রশ্ন আসবে মাস্ট। এত সমীকরণের মূল দেয় এত হলে এত মূল বিশিষ্ট সমীকরণ প্রশ্ন আসবে মাস্ট। সো এগুলো থেকে কোনো মিস নাই, এবং এই অধ্যায়টা অনেক গুরুত্ব বহন করে। সো এই অধ্যায় থেকে যে একটা সিকিউ আসবে এটা একেবারে নিশ্চিত থাকো, তোমাদের টেস্ট পরীক্ষায় বহুপদী থেকে একটা সিকিউ নিশ্চিতভাবে আসবে। তারপরে আসো বহুপদীর আরও কিছু অংশ আছে আমাদের। সো একটা সমীকরণ দেওয়া আছে, আবার একটা সাধারণ মূল, আগের অঙ্কটা যেরকম ছিল সাধারণ মূলের 2টা অঙ্ক আমাদের আছে। এত সমীকরণের মূল 2টা দেওয়া আছে, এত হলে আলফা এবং বিটার মাধ্যমে প্রকাশ করো। 25 সালে আমাদের এইখান থেকে প্রশ্ন 2টা বা 3টা বোর্ডে আসছে। সো এটাও খুবই গুরুত্বপূর্ণ একটা। মূলগুলো গুণোত্তর প্রগমনে যদি থাকে এবং সমান্তর প্রগমনে, তার ভিতর গুণোত্তর প্রগমনটা একটু বেশি ইম্পর্টেন্ট। এত সমীকরণে 2টা মূল এত হলে এখানে ইনভার্স 2 অথবা ইনভার্স 3
যে কোনোটাই দিতে পারে, ঠিক আছে, এবং খুবই সহজ, খুবই সহজ। একটা সমীকরণের মূল এত হলে এর একটি মূলের দ্বিগুণ হলে দেখাও যে এটাও সাধারণ মূলের মতোই মোটামুটি ইম্পর্টেন্ট। তারপরে লাস্ট অফ অল, এত সমীকরণ মূল যদি এত হয়, আলফা কিউবের মান বের করতে বলেছে। সো ত্রিঘাত সংক্রান্ত প্রশ্ন ইদানিং ভালোই আসে। সো দেখছো, সো বাস্তব সংখ্যার তুলনায় এই অধ্যায়ে 3 স্টার 5 স্টার 7 স্টার ম্যাথের সংখ্যা অনেক বেশি। তার মানে নিশ্চিতভাবে বলতে পারো যে এই অধ্যায়টা থেকে আমার প্রশ্ন আসার চান্স অনেক 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 বেশি। এরপরে আমরা যাই পরের কোন অধ্যায়টি রয়েছে, সমতলে বস্তুকণার গতি। সমতলে বস্তুকণার গতিও আমাদের বলবিদ্যার একটা অংশ এবং গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। একটি বস্তুকণার উপর এত সেকেন্ডে 3টা বেগ দেওয়া আছে, তার একটা স্থিতিশীল অবস্থা ক্রিয়া করে 2টা বেগের মধ্যবর্তী কোণ কত। সো মোটামুটি একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। এবার দেখো, এই যে আমাদের স্রোতহীন অবস্থায় আবার স্রোতযুক্ত অবস্থায়, তাহলে সেই ক্ষেত্রে আমাদের স্রোতের বেগ বের করতে দিছে। সো নদী নৌকার অঙ্ক থেকে এইটা মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক। তারপরে বুলেটের অঙ্ক মোটামুটি ইম্পর্টেন্ট, ঠিক আছে, মোটামুটি ইম্পর্টেন্ট। একটি নদী সোজাসুজি পার হতে সাঁতারুর সময় লাগে, এই যে প্রমাণ করতে দেয়। সো এই প্রমাণগুলা আসে অনেক বেশি। তারপরে হচ্ছে এইটা হচ্ছে আরেকটা প্রমাণ, এই প্রমাণ সংক্রান্ত অঙ্কগুলো দেখবা। এবার দেখো, প্রমাণ সংক্রান্ত অঙ্কগুলোর ভিতর যে প্রশ্নটা অনেক কলেজে পরীক্ষায় আসবে এবং অনেক বোর্ডে আসবে এই অধ্যায় থেকে, সেটা হচ্ছে এইটা 7 স্টার, ঠিক আছে, 7 স্টার। ওকে, এইটা অনেক ইম্পর্টেন্ট। এরপরে আসো পরে, আমাদের একটা বস্তু কণা স্থির অবস্থা থেকে সরলরেখা যাত্রা শুরু করে, এটাও একই রকম 6 নম্বর প্রশ্নের মতো, এটাও গুরুত্বপূর্ণ 6 নম্বর প্রশ্নের মতো। টাওয়ারের চূড়া হতে, এই যে টাওয়ারের উচ্চতা ইদানিং বেশ কয়েকটা বোর্ডে আসছে। সো এটা ইম্পর্টেন্ট কত, এটা 5 স্টার। তারপরে একটি খাড়া টাওয়ারের শীর্ষবিন্দু থেকে, মোটামুটি ইম্পর্টেন্ট, অ্যাডমিশনের জন্য বেশি ইম্পর্টেন্ট। লাস্ট অফ অল, এই যে সৃজনশীলের জন্য এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। সৃজনশীলে আমাদের এই প্রশ্নটা বিভিন্ন বোর্ডে অনেকবার আসছে। সো এই হচ্ছে আমাদের সমতলে বস্তুকণার গতি থেকে তোমাদের জন্য রয়েছে মোট 10টা প্রশ্ন, যে প্রশ্নগুলো তোমাদের পরীক্ষার খাতায় তোমরা দেখতে পারবা, এক্সাম পেপারে তোমরা দেখতে পারবা মোটামুটি নিশ্চিতভাবে। এরপরে চলে আসো আমাদের আরও একটি অধ্যায়, সেটা হচ্ছে আমাদের কনিক্স। এই অধ্যায়টা আমি জানি যে তোমরা অনেক বড়, অনেক ভয় পাইলেও কেউ ছাড়তে চাও না, কারণ জ্যামিতির একটা মাত্র অংশ এবং এখান থেকে প্রশ্ন আসবে, এটা কোনো নিঃসন্দেহে আসবে, কোনো ডাউট নাই। এবার আসো এখান থেকে কোন প্রশ্নগুলো আসতে পারে। স্পর্শক সংক্রান্ত একটা রেখা একটা কনিক্সের স্পর্শক করছে, ধ্রুবক পদের মান বের করতে দিছে। সো মোটামুটি ইম্পর্টেন্ট। একটা সমীকরণ থেকে বিভিন্ন উপাদান বের করো, 7 স্টার, খুব 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 ইম্পর্টেন্ট, ঠিক আছে, খুব 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 ইম্পর্টেন্ট, খুবই বেশি ইম্পর্টেন্ট। তারপরে উপকেন্দ্র দেওয়া আছে, নিয়ামক রেখা দেওয়া আছে, আমাকে বলতে পারে যে বের করো আমাদের যে পরাবৃত্তের সমীকরণ, এটা 5 স্টার। সো 3 ভাবে আমাদের প্রশ্ন হতে পারে। আমাদের একটা উপকেন্দ্র এবং শীর্ষবিন্দু দেওয়া থাকতে পারে, উপকেন্দ্র নিয়ামক রেখা দেওয়া থাকতে পারে, উপকেন্দ্র এবং আমাদের নিয়ামক রেখা শীর্ষবিন্দু এবং উপকেন্দ্র দেওয়া থাকতে পারে। এই 3 ফরম্যাটে যে কোনোটাই আসতে পারে। এবার আসে, শীর্ষবিন্দু দেওয়া আছে, নিয়ামক রেখা সমীকরণ দেওয়া আছে, পরাবৃত্ত। দেখো এই যে মাত্র বললাম, এই দুইটা একই রকম। এবার দেখো 5 নাম্বার, ওয়াই স্কোয়ার এত উপরস্থের পি বিন্দুর কোটি উপকেন্দ্রিক দূরত্ব। ক মার্কের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন। উৎকেন্দ্রিকতা, তোমার এই উৎকেন্দ্রিকতার কত ইম্পর্টেন্ট বলে শেষ করতে পারবো না, কারণ সকল প্রতি বছর এমসিকিউতে থাকবেই, ক মার্কেও থাকতে পারে। খ এবং গ এর অঙ্ক করতে যে লাগবে, অ্যাডমিশন টেস্টে অনেক বোর্ডে দেখবে উৎকেন্দ্রিকতা বের করতে দিছে। সো এই দুইটা যদি শিখো, এই দুইটা যদি করো, তাহলে মোটামুটি উপবৃত্ত এবং অধিবৃত্তের উৎকেন্দ্রিকতা তোমরা বের করতে পারবা। 7 নম্বর প্রশ্ন, আমাদের একটা উপবৃত্তের সমীকরণ থেকে বিভিন্ন উপাদান বের করতে দিতে পারে। কত ইম্পর্টেন্ট, এর থেকে ইম্পর্টেন্ট আর কিছু নাই। তারপরে একটি উপবৃত্তের উপকেন্দ্র দেওয়া আছে, উৎকেন্দ্রিকতা দেওয়া আছে, নিয়ামক রেখা দেওয়া আছে, উপকেন্দ্রের সমীকরণ বের করো। উপকেন্দ্রের বা অধিবৃত্তের সমীকরণ বের করতে দিলে এই 3টা জিনিস দিয়েই বের করতে দেয়, আর অন্য কোনো উপায় বের করতে দেয় না নর্মালি। সো আমাদের খুব ইম্পর্টেন্ট। কেন্দ্র মূল বিন্দুতে ওয়াই অক্ষ বরাবর অধিবৃত্তের উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, অর্থাৎ যে আমাদের উপবৃত্ত এবং অধিবৃত্তের যে সূত্রগুলো আছে, সেই সূত্রগুলো থেকে আমাদের উপবৃত্ত বা অধিবৃত্তের সমীকরণ বের করা। সো এই রিলেটেড কিছু প্রশ্ন আছে, এগুলো দেখবা তোমরা, এগুলো 3-4টা আছে, এগুলো দেখলেই হবে। তারপরে এই যে এটা একটা 2টা উপকেন্দ্র দেওয়া আছে, বৃহৎ অক্ষের দৈর্ঘ্য দেওয়া আছে, সমীকরণ বের করতে বলছে। একটি অধিবৃত্তের উপকেন্দ্র 2টা দেওয়া আছে, উৎকেন্দ্রিকতা দেওয়া আছে, অসীম তটরেখার সমীকরণ এটাও আসে, অসীম তটরেখার সমীকরণ বের করতে দেয়, এটাও আসে। সো এরপরে আমাদের কনিক্সে 11টা প্রবলেম গিয়েছে মোট।
এবার আসলাম আমরা স্থিতিবিদ্যায়। সো স্থিতিবিদ্যা অধ্যায়টা অনেকেই ভয় পাও, কারণ কিছু বড় বড় অঙ্ক আছে, বাট অঙ্কগুলো আসলে খুব ভেঙে ভেঙে সহজে করানো যায়। স্থিতিবিদ্যা এই অধ্যায়টা আমি এই বছর পাওয়ার প্লেতে নিছি, পেছনে বেশ কয়েকটাই নিছি। তো এই অধ্যায়ের এই যে অঙ্কগুলো, এই প্রবলেমগুলো, এগুলো কিন্তু ভেঙে ভেঙে শিখাইছি। সো ভেঙে ভেঙে যদি তুমি শিখতে পারো তাহলে তোমার আসলে এগুলা প্যারা লাগবে না। দেখো কি কি আছে। পি এবং কিউ দুইটা সদৃশ সমান্তরাল বলের ক্ষেত্রে এই যে পি ক্রিয়ারেখা সমান্তরাল রেখে তার ক্রিয়াবিন্দুকে সরানো হইলো, লব্ধি সরণ বের করতে দিছে। সো অনেক বোর্ডে কমন পাবা, 7 স্টার প্রবলেম। এইটা একই টাইপের অঙ্ক, একই টাইপের অঙ্ক। এবার দেখো আমাদের একটা গোলক ঝুলা দেওয়া আছে দেওয়ালের সাথে, অ্যাডমিশনের জন্য বেশি ইম্পর্টেন্ট, এইচএসসিতে আসতেও পারে এই জন্য রাখছি। এবার দেখো এই যে লম্ব কেন্দ্র, তারপরে হচ্ছে আমাদের এখানে আছে পরিকেন্দ্রগামী আর একটা আছে অন্তকেন্দ্রগামী। সো এই তিনটা থেকে প্রশ্ন আসার চান্স আছে। এই তিনটা থেকে একটা খুব ইম্পর্টেন্ট, এই তিনটা থেকে একটা আসতে পারে, এই তিনটা থেকে একটা আসতে পারে। সো এইগুলা একসাথে 7 স্টার একসাথে। এরপর দেখো স্থিতিবিদ্যার আরও কিছু প্রশ্ন আমাদেরকে পড়তে হবে। সো এই যে লব্ধি বের করতে বলতে পারে তিনটা বলের, সমবাহু ত্রিভুজের বাহু বরাবর ক্রিয়াশীল। সো 5 স্টার। তারপরে হচ্ছে আমাদের স্থিতিবিদ্যার ওই যে তক্তার যে অঙ্কগুলো আছে তার ভিতর মোস্ট ফেভারিট কয়েকটা অঙ্ক আছে, যার ভিতর এইটা একটা 5 স্টার। তারপরে হচ্ছে এইটা 7 স্টার। সো অনেক কলেজে তোমরা এটা কমন পাবা, এবং অনেক বোর্ড পরীক্ষাতেও তোমরা বেশ কয়েকটা বোর্ডে এই প্রশ্ন কমন পাবা। তারপরে রেয়ার কিছু অঙ্ক আছে, সো মোটামুটি ইম্পর্টেন্ট। তারপরে হচ্ছে এইটা ওই যে 1 নাম্বার 2 নাম্বার অঙ্কের মতো, এটা 1 নাম্বার 2 নাম্বার অঙ্কের মতো। তারপরে এইটাও মোটামুটি রেয়ার ইম্পর্টেন্ট। তারপরে এইটা ইদানিং অনেক বেশি আসে, 7 স্টার। ঠিক আছে, রিসেন্ট ইয়ারের প্রশ্নগুলাই করোনার পরে 23 সালেও 25 সালেও এইটা অনেকবার আসে। তোমরা স্পষ্ট দেখতে পাচ্ছ না, বাট এই পিডিএফটা তো তোমাদেরকে দিয়ে দিব, ছবি দিয়ে দিব কমেন্ট বক্সে, কোনো সমস্যা নাই। তারপরে আমরা চলে আসলাম দ্বিপদী, শর্ট সিলেবাসের বাইরের আরও একটি অধ্যায়। এই অধ্যায়টা খুব সহজে আমি 2টা লেকচারের মাধ্যমে পাওয়ার প্লেতে পড়িয়েছিলাম। সো দেখো, সো দ্বিপদীতে আমাদের যে প্রশ্নগুলো, অনেক প্রশ্ন আছে এখানে যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট আসবে। এক্স বর্জিত পথ বের করতে বলে, 17তম পথ 18তম পথ বের করতে পারে। সো এই প্রশ্নগুলো আমাদের আসতে পারে, 7 স্টার। মধ্যপথ নির্ণয় করতে দিতে পারে, 7 স্টার। এখানেও আমাদের অনেক বেশি অঙ্ক না, কয়েকটা টাইপেরই অঙ্ক। তারপরে দেখো এই যে মধ্যপথ এইরকম ফরম্যাটে বের করতে দিতে পারে, ঠিক আছে, 7 স্টার। এত বিসিতে x⁵, x⁵15 পরস্পর সমান, মোটামুটি ইম্পর্টেন্ট। 21তম 22তম পদ সমান, মোটামুটি ইম্পর্টেন্ট। এত বিসিতে প্রথম 3টি পদ, এইটাও আরেকটা অঙ্ক, যে অঙ্কটা একাধিক বোর্ডে একাধিক কলেজে টেস্ট পরীক্ষায় আসবে। ঠিক আছে, এই যে এটা হচ্ছে কয় নাম্বার, 6 নাম্বারটা। হ্যাঁ, 6 নাম্বারটা একাধিক বোর্ডে একাধিক কলেজে আসবে। তারপরে 7 নাম্বার প্রশ্নটা মোটামুটি ইম্পর্টেন্ট, অত ইম্পর্টেন্ট না। তারপরে 8 নম্বর প্রশ্নটা, এই যে এক্সকে ওয়াইয়ের শক্তির ক্রমে প্রকাশ করো, 8 এবং 9, 8 এবং 9, এই যে এই দুইটা থেকে একটা প্রশ্ন আসতে পারে। ঠিক আছে, একাধিক বোর্ডে একাধিক কলেজে এই দুইটা থেকে একটা প্রশ্ন আসতে পারে। তারপরে এই যে এরকম প্রমাণ টাইপ অঙ্ক একটা আসতে পারে, তার ভিতরে এইটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আর এগুলো একটা করলে তুমি বাকিগুলো তুমি পারবা। তারপরে এইটা x³ সহগ বের করতে বলে, যে পাওয়ার দেখছো, নেগেটিভ পাওয়ার ভগ্নাংশ, ধারার সমষ্টি বের করতে দিতে পারে, মোটামুটি ইম্পর্টেন্ট, অত ইম্পর্টেন্ট না। সো 7 স্টার কিছু অঙ্ক আছে। সো এর মাধ্যমে 6টা অধ্যায় একেবারে টু দ্য পয়েন্ট সাজেশন আমি তোমাদেরকে দিয়ে দিয়েছি। সো তুমি টেস্ট পরীক্ষার আগে নিশ্চিত করো এই প্রশ্নগুলোর তুমি সমাধান করে যাচ্ছ, এবং টেস্ট পরীক্ষার আগে তোমার যদি এই যে প্রতিটা অধ্যায়ের 10টা 12টা করে প্রশ্ন, 50-60টা প্রশ্ন আমি এখানে বললাম, বাকি 4টা অধ্যায়ে আরও 50-60টা প্রশ্ন, এই 100টা প্রশ্ন তুমি যদি লালন পালন করে এইচএসসি পরীক্ষায় যেতে পারো, তাহলে দেখবে এগুলো তোমার জন্য অনেক বড় অ্যাসেট হয়ে দাঁড়াবে। সো এইটা উপযুক্ত সময় তুমি এই 100টা প্রশ্নের নোট তোমার কাছে যেন থাকে, এই 100টা প্রশ্নের সমাধান যেন তোমার কাছে থাকে, এবং 100টা প্রশ্ন তুমি যেন তোমার সকল প্রয়োজনে, সামনে যে মডেল টেস্ট দিবা, এইচএসসি পরীক্ষা দিবা, সকল প্রয়োজনের জন্য তুমি ইউজ করতে পারো, সেভাবে প্রস্তুতি নাও। সো বাকি 4টি অধ্যায় নিয়ে তোমাদের মাহির ভাইয়া আরও একটি ভিডিও তোমাদেরকে দিয়ে দিবে। আশা করি এই ভিডিওটি তোমাদের ভালো লেগেছে, এবং এই ধরনের ভিডিওগুলো তোমাদের প্রয়োজনীয় সকল কিছু আমরা তোমাদেরকে সরবরাহ করব। এবং এই প্রশ্নগুলোর এখানে এরকম কোনো প্রশ্ন নাই যে প্রশ্নটা আমাদের পাওয়ার প্লে প্রোগ্রামে
করানো হয় নাই, শেষ করানো হয় নাই। সো তোমরা যদি পাওয়ার প্লে প্রোগ্রামে থাকো তাহলে তোমরা আমাদের ক্লাসগুলো থেকে এগুলোর সমাধানগুলো আবারও আলাদা আলাদা করে নোট করা ট্রাই করো। আর যদি না থাকো তাহলে আমাদের এই ক্লাসগুলোর এই প্রশ্নগুলোর সমাধানের ভিডিওগুলো অলরেডি আমাদের পাওয়ার প্লের কোর্সে আমাদের ওয়েবসাইটে যুক্ত আছে। তুমি যে কোনো সময় যুক্ত হয়ে এই প্রশ্নগুলোর সমাধান সহ এগুলার যে ভিডিওগুলো আছে সব কিছু তোমরা পেয়ে যেতে পারো আমাদের ওয়েবসাইটে। সো দেখা হবে তোমাদের সাথে পরবর্তীতে এরকম আরও কোনো একটা ভিডিওতে। টিল দেন সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।